জায়গাতে কাজে লাগছিল, তো সেই জন্য এই চ্যাপ্টারটা আমরা করে নিচ্ছি। তো একটু মন দিয়ে শুনবে, নিশ্চয়ই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা বিপরীত বৃত্তি অপেক্ষক কখন ব্যবহার করছি? বলছি সাইন থিটা সমান যদি হাফ হয় তাহলে থিটার মান আমরা বের করে নিয়েছি। থিটা সমান হয় 30 ডিগ্রি বা π/6 বা এরকমও পেয়েছি আমরা। সাইন থিটাকে এইভাবে লিখেছি সাধারণ সমাধান করে। সাধারণ সমাধান থেকে থিটার মান নিয়েছি, থিটা সমান n পাই প্লাস -1/n ইনটু 30 π/6। তো এইভাবে আমরা সমাধান করেছি। এখন সাইন থিটা যদি হাফ না হয়ে মানে আদর্শ কোণ যদি না থাকে, যদি এরকম হয় যে সাইন থিটা = 1/3, হতেই পারে সাইন থিটার মান 1 এর থেকে ছোট যে কোনো মান হতে পারে। তো 1 আর -1 এর মধ্যে হতে একটা মান 1/3, তাহলে সাইন থিটার মান 1/3 হতে পারে। তাহলে তখন আমরা থিটাকে কিভাবে বার করব? তো তখন থিটাকে আর এইভাবে নির্দিষ্ট মানের মধ্যে পাওয়া যায় না। তখন কি করা হয় না, এই থিটাটাকে তখন একটা সিম্বল ব্যবহার করা হয়, যে সিম্বলটাকে বলা হয় এটা sin ইনভার্স 1/3। তাহলে তখন থিটাটাকে একটা সিম্বল দিয়ে লেখা হয়, সিম্বলটা হচ্ছে sin ইনভার্স 1/3। এটাকে বলা হয় sin ইনভার্স 1/3। বলছি এই sin ইনভার্স x আর sin x হোল টু দি পাওয়ার -1 এই দুটো কিন্তু সমান নয়। এইটা একটা কোণকে প্রকাশ করে। sin ইনভার্স x একটা কোণ, এই যে থিটা কোণটাকে প্রকাশ করে, sin ইনভার্স x একটা কোণকে প্রকাশ করে। কিন্তু sin x হোল টু দি পাওয়ার -1 এটা কিন্তু হচ্ছে 1/sin x কে প্রকাশ করে। এটা 1/sin x কে প্রকাশ করে। শুধুমাত্র -1 এর পাওয়ারের জন্যই কিন্তু এই দুটো আলাদা হয়। কিন্তু বাকি সব ক্ষেত্রে আমরা জানি যে sin স্কয়ার থিটা আর sin থিটা হোল স্কয়ার এইগুলো কিন্তু বাকি সব সংখ্যার ক্ষেত্রে কিন্তু এগুলো সমান হয়। শুধু -1 এর ক্ষেত্রেই এই দুটোকে সমান বলা হয় না, কারণ এইটা শুধুমাত্র ইনভার্স মানে একটা কোণকে প্রকাশ করার সিম্বল হিসেবে ব্যবহার করা হয়, সেই জন্যই এইটাকে এর সঙ্গে সমান হিসেবে মানা হয় না। ঠিক আছে, বাকি সমস্ত ক্ষেত্রে দুটো মানে এই হোল স্কয়ারটাকে এখানে লেখা হয় অন্য যে কোনো পাওয়ারের ক্ষেত্রে শুধুমাত্র -1 ছাড়া। এখন আমরা মুখ্য মান কি জিনিস? মুখ্য মান বলতে যেহেতু sin থিটা সমান হাফ ধরে বা sin থিটা সমান যে কোনো মান ধরে সমাধান করলে আমরা অসংখ্য মান পাবো প্রত্যেক ক্ষেত্রে। sin থিটা সমান sin থিটারও বটে, sin থিটা থেকে থিটা বার করি বা cos থিটা থেকে থিটা বার করি, আমরা অসংখ্য সমাধান পাবো। তো এই অসংখ্য সমাধানগুলোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট সমাধানকে বলা হয় মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। তো প্রিন্সিপাল ভ্যালু আমরা কিভাবে বের করব? কোনটাকে জানবো যে প্রিন্সিপাল ভ্যালু? সাধারণত ওই যে মানগুলো পাওয়া যায় অসংখ্য মানগুলোর মধ্যে ক্ষুদ্রতম যে মান, sin থিটার ক্ষেত্রে ক্ষুদ্রতম যে সাংখ্য মান থাকে, ক্ষুদ্রতম সাংখ্য মানটাকেই বলা হয় sin থিটার মুখ্য মান। যেমন sin থিটার মুখ্য মান, সেই জন্য sin থিটার ক্ষেত্রে মুখ্য মানটা প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মানটা -90 থেকে 90 ডিগ্রির মধ্যে, -90 থেকে 90 ডিগ্রির মধ্যে মানে ফার্স্ট কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে পাওয়া যায়। হয় পজিটিভ না নেগেটিভ, দুটোর মধ্যে যেটা ক্ষুদ্রতম সাংখ্য মান থাকবে, মানে সংখ্যায় যেটা ক্ষুদ্রতম হবে সেই মানটাই হবে মুখ্য মান। কসের ক্ষেত্রে মুখ্য মানটা পাওয়া যায় দ্বিতীয় পদ প্রথম আর দ্বিতীয়র মধ্যে, মানে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যে মানটা ক্ষুদ্রতম হবে সেটাই হবে কসের মুখ্য মান। tan এর ক্ষেত্রে মুখ্য মানটা sin এর মতোই হয়। পেলাম মুখ্য মানগুলো কিভাবে দেব আমরা বললাম,
মুখ্য মান হবে সাইন ট্যান আর কোসেক, এই তিনটে মুখ্য মান হবে প্রথম আর চতুর্থ পাদের মধ্যে। প্রথম আর চতুর্থ মানে 0, এটা 90, এটা -90, মানে π/2 আর -π/2। তো এর মধ্যে যেটা ক্ষুদ্রতম হবে সেটা হবে সাইন ট্যান আর কোসেকের মুখ্য মান। আর বাকি আছে কস, সেক আর কট। এই তিনটে মুখ্য মান হয় প্রথম আর দ্বিতীয় পাদের মধ্যে। প্রথম আর দ্বিতীয় পাদের মধ্যে মানে 0 থেকে পাই বা 0 থেকে 180 ডিগ্রির মধ্যে, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যে মানটা ক্ষুদ্রতম হবে সেই মানটা হবে এদের মুখ্য মান। তাহলে আমরা খুব সংক্ষেপে দেখে নিলাম এই তিনটের মুখ্য মান এক রকমের হবে। এই তিনটে মুখ্য মান প্রথম আর দ্বিতীয়, এই তিনটের মুখ্য মান প্রথম আর চতুর্থ, মানে এদের মুখ্য মান নেগেটিভ হতে পারে, এদের মুখ্য মান কিন্তু আমরা সবসময় পজিটিভ পাবো। এটা কিন্তু এই দিক থেকে মাপা হচ্ছে আর এটা দুটো এই দিক থেকে হচ্ছে, তাহলে এদের সবসময় পজিটিভই হবে, এদের তিনটের মুখ্য মান সবসময় পজিটিভ হবে। কিন্তু সাইনের ক্ষেত্রে যেহেতু এই দিকে হয় আর এটা এই দিকে হয় সেই জন্য এটা নেগেটিভ হবে। এটা সর্বদাই পজিটিভ দুটোই, আর ওদের 0 থেকে 90 ওটা পজিটিভ আর 0 থেকে -90 এটা নেগেটিভ হিসেবে ধরা হচ্ছে। কিছু ধর্ম, যে কিছু ধর্ম তো আমরা ইতিমধ্যে শিখে গেছি, যেমন সাইন ইনভার্স x সমান x হয়, এগুলো সব ক্ষেত্রেই হবে। cos ইনভার্স x সমান x, tan ইনভার্স x সমান x, sec ইনভার্স x সমান x, এগুলো তো আমরা অবকলন করতে করতে পেয়েছিলাম। তেমনি ভাবে সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা হয়। আসলে এটাকে এইভাবে লেখা হয়, সাইন ইনভার্স সাইন থিটা লেখা হয় কারণ এটা একটা কোণকে প্রকাশ করে আর এটা একটা সংখ্যাকে প্রকাশ করে। সাইন ইনভার্স সাইন থিটা সমান যদি থিটা হয় তাহলে cos ইনভার্স cos থিটা সমান থিটা হবে, tan ইনভার্স tan থিটা সমান থিটা হবে। এইভাবে যে কোনো কোসেক ইনভার্স কোসেক থিটা সমানও থিটা হবে। আর 3 নম্বর আমি সাইন ইনভার্স -x সমান -sin ইনভার্স x হয়। একইভাবে tan ইনভার্স -x সমান -tan ইনভার্স x হয়। আর cosec ইনভার্স -x সমান -cosec ইনভার্স x হয়। আর বাকি যে তিনটে থাকছে মানে cos ইনভার্স -x সমান পাই মাইনাস, মানে যাদের মুখ্য মান প্রথম আর মানে 0 থেকে 180 এর মধ্যে, মানে 0 থেকে পাই এর মধ্যে, সেগুলো পাই মাইনাস cos ইনভার্স x। আর তার cot ইনভার্স -x সমান হচ্ছে পাই মাইনাস cot ইনভার্স x। আর একটা আছে sec ইনভার্স -x সমান পাই মাইনাস sec ইনভার্স x। তাহলে কি দেখলাম আমরা, যাদের মুখ্য মান প্রথম আর চতুর্থ পাদের মধ্যে অবস্থিত তারা সরাসরি প্রথম আর চতুর্থ মানে -90 থেকে 90 এর মধ্যে তারা সরাসরি মাইনাস থেকে প্লাস হয়ে যাচ্ছে। আর যাদের মুখ্য মান 0 থেকে 180 এর মধ্যে মানে 0 থেকে পাই এর মধ্যে প্রথম আর দ্বিতীয় পাদের মধ্যে, তাদের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যার ইনভার্সের মান পাই মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা মনে রাখার জন্য এটা আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে আরো কিছু সূত্র রয়েছে, যেমন sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2। তো এই সূত্রগুলোর সঙ্গে মিল আমি দশম শ্রেণীতে মানে ক্লাস 10 এ আমরা এটা করেছিলাম যে sin 90 মাইনাস থিটা মানে π/2 মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা। এই যে পুরো কোণের সূত্র ছিল tan 90 মানে π/2 মাইনাস থিটা মানে cot থিটা, আর sec π/2 মাইনাস থিটা মানে হচ্ছে cosec থিটা। এই যে তিনটে বা এদের উল্টোগুলো হয়, যেমন cos 90 মাইনাস থিটা সমান sin থিটা হয়,
তো এই যে ফর্মুলা কোটা ছিল সেই কোটাকে ইনভার্স চ্যাপ্টারে এইভাবে প্রকাশ করা হয়েছে। কিভাবে এটাকে এটা এই আকার থেকে কিভাবে এই আকারে আসছি দেখে নিই একবার। এটা প্রমাণ করার জন্য আমরা এরকম ভাবতে পারি যে sin ইনভার্স x সমান থিটা, তাহলে sin ইনভার্স x যদি থিটা হয় তাহলে x সমান কত হবে, তাহলে x সমান নিশ্চয়ই sin থিটা হবে। আবার sin থিটা থেকে আমরা এটা লিখতে পারি, sin থিটা থেকে আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে cos 90 বা π/2 মাইনাস থিটা, sin থিটা সমান cos 90 মাইনাস থিটা। তাহলে এই লাইন থেকে আমরা আবার এটা লিখতে পারি যে অতএব π/2 মাইনাস থিটা মানে হচ্ছে cos ইনভার্স x। তাহলে আমরা sin ইনভার্স x সমান থিটা নিলাম, cos ইনভার্স x সমান পেলাম π/2 মাইনাস থিটা। তাহলে এখন যদি লেফট হ্যান্ড সাইডে নিই তাহলে লেফট হ্যান্ড সাইডে কি পাচ্ছি আমরা, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x। sin ইনভার্স x কে থিটা ধরেছি আর cos ইনভার্স x পেয়েছি আমরা π/2 মাইনাস থিটা। তাহলে থিটাটা ক্যান্সেল হয়ে গেলে π/2 হচ্ছে, মানে রাইট হ্যান্ড সাইডে পৌঁছে যাচ্ছে। তো এটা cos 90 মাইনাস থিটার ফর্মুলা ব্যবহার করা হলো। তো এইভাবে আরো তিনটে ফর্মুলা, মানে এখানেও তিনটে ফর্মুলা আছে। যেমন হচ্ছে এটা তো sin এর হলো, একটা tan এর, তার মানে কি হবে, এটা tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2। আর একটা হচ্ছে sec আর cosec এর, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x, cosec ইনভার্স x সমান π/2। তাহলে এরকম তিনটে সূত্র হলো, ঠিক আছে। এটা সূত্র নাম্বার 1। সূত্র 2 আর কি সূত্র আছে, তো এটা গেল পূরক কোণের। এরপর আছে আমাদের সূত্র আছে যৌগিক কোণের সূত্র। ত্রিকোণমিতিক যে যৌগিক কোণ আমরা পড়েছি 11 এ, যৌগিক কোণের সূত্র। তো যৌগিক কোণে কি সূত্র ছিল আমাদের, tan ইনভার্স x ও ইনভার্স বলছি, tan a প্লাস b সমান হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এটা ছিল। এখন এই ফর্মুলাটাকে ইনভার্স চ্যাপ্টারে যেভাবে ব্যবহার করা হয় সেটা এরকম, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, এই আকার। তাহলে এই ফর্মুলাটাকে এই রকম আকারে কিভাবে হলো, তো এই আকারে কিভাবে হলো আমরা খুব পরিষ্কার বুঝতে পেরে যাব। এরপরে যে ফর্মুলাগুলো আছে, যৌগিকোণের যে sin a প্লাস b আছে, cos a প্লাস b আছে, সবগুলোকে কিন্তু এইভাবে প্রকাশ করা হয়েছে। তো সেটা কিভাবে এসছে আমরা একটু যদি ভেবে দেখে নিই, একটু যদি ভাবনাটাকে, একটু যদি চিন্তাটাকে একটু আমরা পরিবর্তন করে নিই, একটু অন্যরকম ভাবে যদি চিন্তা করি, তাহলে কি দেখবো, tan ইনভার্সকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, এটা tan ইনভার্স x tan ইনভার্স y সমান হচ্ছে এটা। এখন আমরা যদি tan ইনভার্স x কে যদি a মনে করি আর tan ইনভার্স y কে যদি আমরা b মনে করি তাহলে কি পাবো, এটা a প্লাস b। তাহলে আমরা tan a প্লাস b এর ফর্মুলাটা কি পাবো, এই যে ফর্মুলাটা tan a মানে হচ্ছে tan ইনভার্স x সরি এখান থেকে tan ইনভার্স x সমান যদি a হয় তাহলে tan a সমান কি হবে, tan a সমান হবে x আর tan b সমান হবে y। তাহলে আমরা এখানে কি পাবো, tan a প্লাস b মানে আমরা ফর্মুলাটা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তার মানে কি পাচ্ছি, tan a সমান হবে x, তাহলে x প্লাস y বাই 1 মাইনাস xy। এখন এই টাইপটাকে যদি ওদিকে পাঠিয়ে দিই আর a মানে তো tan ইনভার্স x, তাহলে আমরা পাচ্ছি a প্লাস b সমান হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, এটা পাচ্ছি।
এখন a মানে তো tan ইনভার্স x আর b মানে tan ইনভার্স y, তাহলে এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, মানে এই ফর্মুলাটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক একই রকম করে আমরা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলাটা পাবো। কি পাবো আমরা এখানে দেখে নিচ্ছি, sin a প্লাস b এর ফর্মুলা কি? sin a প্লাস b এর ফর্মুলা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। মনে করছে 11 এর যৌগিক কোণ এটা। তো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান কি হবে? sin ইনভার্স x, একটা sin একটা cos, একটা cos একটা sin, সেজন্য হবে x √1 - y স্কয়ার, একটা যদি sin হয় একটা cos প্লাস √1 - সেজন্য এটা y √1 - x স্কয়ার, মানে এটা sin এটা cos। তো এরকম সূত্রটা হচ্ছে sin a cos b cos a sin b, এটা cos a এটা sin b। তাহলে কি করলাম এখানে আমরা যদি দেখি যে sin ইনভার্স x টাকে যদি a মনে করি আর sin ইনভার্স y টাকে যদি আমরা b মনে করি, তাহলে কি পাবো? sin a মানে হচ্ছে x আর y মানে হবে sin b। তাহলে আমরা যদি ওই ফর্মুলাতে মানগুলো বসিয়ে দিই, যেমন sin a প্লাস b, ওই ফর্মুলাতে মানগুলো বসিয়ে দিচ্ছি, sin a মানে x ইনটু cos b, যেহেতু sin b এর মান হচ্ছে y, তাহলে cos b হবে √1 - y স্কয়ার প্লাস cos a মানে হচ্ছে sin এর মান যদি x হয়, তাহলে cos a কত হবে? √1 - x স্কয়ার, তাহলে এখানে হচ্ছে √1 - x স্কয়ার ইনটু sin b মানে হচ্ছে y। তাহলে a প্লাস b সমান হচ্ছে sin ইনভার্স, এই সাইনটা দিকে গেল, তাহলে sin ইনভার্স x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার। এখন a এর জায়গায় আমরা sin ইনভার্স x আর b এর জায়গাতে আমরা sin ইনভার্স y টা বসিয়ে দিলে কি পাচ্ছি? sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান sin ইনভার্স এটা, তাহলে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইভাবে আমরা আরো একটা ফর্মুলা, যেমন tan ইনভার্স তো হলো, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y কি পাবো? তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, এটা cos a প্লাস b সূত্র থেকে পাবো। cos a প্লাস b সূত্র কি? cos a cos b মাইনাস, এটা মাইনাস কিন্তু sin a sin b, সেজন্য cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্রটা হবে cos ইনভার্স একটা x একটা y, তাহলে x y মাইনাস √1 - x স্কয়ার ইনটু 1 - y স্কয়ার, কারণ দুটো সাইনটা অন্যদিকে, দুটোই সাইন এর মান, তাহলে এটা হবে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা। এই রকম আমরা মাইনাসের গুলো লিখলাম না, cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y কি হবে? cos ইনভার্স xy প্লাস হয়ে যাবে। ওইভাবেই বাকি মাইনাসগুলো এরকম ভাবেই আমরা ব্যবহার করব। তাহলে এই গেল যৌগিক কোণ সম্পর্কিত, যৌগিক কোণ থেকে প্রাপ্ত ইনভার্স ফাংশনের ফর্মুলা। ঠিক আছে, তারপরে গুণিতক কোণ থেকে যে ফর্মুলাগুলো ইনভার্স এসছে, এইগুলো সব গুণিতক কোণের সূত্র। তো এই গুণিতক কোণের থেকে যে ফর্মুলাগুলো এসছে, যেমন sin 2θ সমান 2 sin θ cos θ, এটা গুণিতক কোণের ফর্মুলা। এখন এই sin θ কে যদি আমরা x মনে করি, sin θ কে যদি আমরা x মনে করি, sin θ যদি x হয়, তাহলে θ হচ্ছে 2 sin ইনভার্স θ হচ্ছে sin ইনভার্স x। এখন sin 2θ সূত্র 2 sin θ cos θ, এখন 2θ এই সাইনটার দিকে চলে যাবে, তাহলে 2θ, তাহলে 2
টু থিটা বা টু থিটা মানে সাইন ইনভার্স এক্স, তাহলে টু সাইন ইনভার্স এক্স সমান এই সাইনটা যদি ওদিকে যায় তাহলে এটা সাইন ইনভার্স হয়ে যাবে, তাহলে সাইন ইনভার্স তারপরে হচ্ছে টু সাইন থিটা মানে হচ্ছে এক্স আর cos থিটা। x সমান যদি sin থিটা হয়, x সমান যদি sin থিটা হয় তাহলে আমরা জানি x যদি sin থিটা হয় তাহলে cos থিটা হবে √1 - x স্কয়ার, তাহলে 2x √1 - x স্কয়ার। এটা হবে 2 sin ইনভার্স x এর ফর্মুলা। একইভাবে এটা একটা গুণিতকের সূত্র, এখানেও যদি আমরা sin থিটাকে x মনে করি তাহলে cos 2 থিটা cos 2 থিটা সমান হচ্ছে 1 - 2 sin স্কয়ার থিটা। এটা cos 2 থিটার ফর্মুলা। এখন এই 2 থিটা এই জায়গাটা থেকে আমরা ফর্মুলা পেয়েছি সব সময় 2 থিটা, থিটা মানে হচ্ছে sin ইনভার্স x, তাহলে 2 sin ইনভার্স x সমান cos টা এদিকে যাচ্ছে, তাহলে cos ইনভার্স 1 আছে এখানে 1 - 2 sin মানে হচ্ছে x, তাহলে 2x স্কয়ার, তাহলে এটা হচ্ছে 2 sin ইনভার্স x এর ফর্মুলা, cos ইনভার্স দিয়ে 2 sin ইনভার্স x এর ফর্মুলা sin ইনভার্স। এখন যদি আমরা এইটা লিখি গুণিতক করে, এটা গুণিতক করে একটা ফর্মুলা, কিন্তু এখানে cos থিটা আছে, তাহলে আমাদের sin থিটাকে x না ধরে এখন cos থিটা যদি x হয় তাহলে থিটা সমান কি হচ্ছে এখন cos ইনভার্স x হচ্ছে, তাহলে এইটা থেকে আমরা কি পাবো, আমরা এইটা থেকে ধরে নিতে হবে, তাহলে cos থিটাকে আমরা x ধরলাম, তাহলে cos 2 থিটা কি হচ্ছে, তাহলে cos 2 থিটা সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এই 2 থিটা বললাম, তাহলে 2 থিটা মানে হচ্ছে cos ইনভার্স x সমান কি হচ্ছে cos টা এদিকে যাচ্ছে, তাহলে cos টা এদিকে গেলে cos ইনভার্স 2 cos থিটা মানে হচ্ছে x, তাহলে x স্কয়ার মাইনাস 1, তাহলে এইটা হলো আমাদের ইনভার্স চ্যাপ্টারের ফর্মুলা। এইভাবে গুণিতকের সমস্ত ফর্মুলাগুলোকে আমরা ইনভার্সে কনভার্ট করতে পারি। যেমন তারপরে হচ্ছে tan 2 থিটা, tan 2 থিটা tan দিয়ে আছে, তাহলে আমরা যদি এখন tan থিটাকে x মনে করি তাহলে থিটা সমান হবে tan ইনভার্স x, তাহলে tan 2 থিটার ফর্মুলাটা tan 2 থিটা যদি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা হয়, তাহলে এই 2 থিটাটা 2 থিটা মানে হচ্ছে 2 tan ইনভার্স x সমান এই tanটা ওদিকে চলে যাচ্ছে, তাহলে এই tanটা ওদিকে গেলে tan ইনভার্স, এখানে আবার কি হচ্ছে 2 tan থিটা মানে x বাই 1 মাইনাস x স্কয়ার, তাহলে এইটা হলো ইনভার্স চ্যাপ্টারের ফর্মুলা। তাহলে এইভাবে গুণিতক কোণের জন্য এখানে sin গুণিতক কোণের যে কোনো ফর্মুলাকে আমরা ইনভার্সে প্রকাশ করতে পারি। যেমন sin 2 থিটা, এটাও tan থিটা আছে, তাহলে আমরা tan থিটাকে x ধরে নিয়ে sin 2 থিটা থেকে কি পাবো, sin 2 থিটা সমান হচ্ছে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা আছে, তাহলে একই রকমই হবে, তাহলে 2 থিটা মানে 2 tan ইনভার্স x সমান sin টা দিকে যাচ্ছে, তাহলে sin ইনভার্স কি হবে 2x বাই 1 প্লাস x স্কয়ার। আবার যদি এইটা থেকে দেখি, এটাও tan দিয়ে আছে, তাহলে cos 2 থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এটাকে যদি আমরা ইনভার্সে নিয়ে যাই তাহলে কি হবে, এই 2 থিটাটা কি হবে tan দিয়ে আছে, তাহলে tan থিটা সমান x, তাহলে কি পাচ্ছি 2 tan ইনভার্স x সমান cos টা দিকে যাচ্ছে, তাহলে ওই দিকে গিয়ে cos ইনভার্স হচ্ছে আর 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা কি পেলাম 2 tan ইনভার্স x এর তিনটে ইনভার্স চ্যাপ্টারের ফর্মুলা পেয়ে গেলাম, 2 tan ইনভার্স x একটা tan ইনভার্স দিয়ে, 2 tan ইনভার্স x একটা sin ইনভার্স দিয়ে, 2 tan ইনভার্স x একটা cos ইনভার্স দিয়ে। এইভাবে আমরা গুণিতক কোণ থেকে ইনভার্স সার্কুলার ফাংশনে নিয়ে আসতে পারি। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে ইনভার্স চ্যাপ্টার করি বা ডিফারেন্সিয়েশন করি, ত্রিকোণমিতি মানে 11 এর যে ত্রিকোণমিতি পার্ট এটা কিন্তু আমাদের খুব
দরকার পড়ছে। সেই জন্যে আমরা 11 ত্রিকোণমিতির গুণিতক কোণ, যৌগিক কোণ এইগুলো অন্তত ফর্মুলাগুলো আর একবার আমরা দেখে নেব, তারপরে আমরা এক্সারসাইজে চলে আসবো। যেমন আমরা এখন একটা এক্সারসাইজে চলে এসেছি, এক্সারসাইজ 4 এমসিকিউ। কয়েকটা অঙ্ক আমি পরপর করছি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য দেখো, প্রথমটা দিয়েছি cos ইনভার্স -12 এর মুখ্য মান কত। যদি ধরে নিই এর মুখ্য মানটা হবে থিটা, তাহলে ধরে নিলাম এর মুখ্য মান হচ্ছে থিটা। তাহলে আমরা কি পাবো? cos থিটা সমান পাবো -12, cos থিটা সমান হবে -12। এখন -12 মানে আমরা জানি মাইনাস cos, মাইনাসটাকে রেখে দিলাম, তাহলে হাফ মানে কত? হাফ মানে হচ্ছে cos 60 মানে π/3। এখন যেহেতু cos কে আমাদের মাইনাসটাকে তো এইভাবে নিয়ে যাওয়াই যায় না, তো আর তাছাড়া আমরা জানি cos এর মুখ্য মান নেগেটিভ হয় না। cos এর মুখ্য মান কোথায় হয়? হয় ফার্স্ট কোয়াড্রেন্ট হবে, না হয় সেকেন্ড কোয়াড্রেন্ট। যেহেতু এটা মাইনাস রয়েছে, তাহলে আমাদের বুঝে ফেলতে হবে এটা সেকেন্ড কোঅর্ডিনেটে মানে দ্বিতীয় পাদে অবস্থিত হবে, মানে 90 থেকে 180 এর মধ্যে cos। তাহলে দ্বিতীয় পাদে কি করে নিয়ে যেতে হয়? এক cos কে দ্বিতীয় পদে প্রকাশ করতে গেলে π - π/3 পাই মাইনাস করতে হয়। তার মানে হচ্ছে cos, এই মাইনাসটার জন্যই দ্বিতীয় পদে নিয়ে গেলাম, কারণ দ্বিতীয় পদে cos হচ্ছে নেগেটিভ। তাহলে এটা হবে 2π/3। তাহলে আমরা থিটা কি পেলাম? 2π/3। তাহলে এইটাই হচ্ছে cos ইনভার্স -12 এর মুখ্য মান হচ্ছে 2π/3। এইভাবে আমরা cosec ইনভার্স √2, cosec ইনভার্স -√2 আছে, তো এটাকেও যদি আমরা থিটা মনে করি, তাহলে আমরা পাচ্ছি cosec থিটা সমান হচ্ছে -√2। তার মানে -√2 মানে আমরা জানি cosec π/4। তো cosec এর মুখ্য মান, sin, cosec আর tan এর মুখ্য মান কিন্তু এই দুটোর মধ্যে। তাহলে পজিটিভ হলে এখানে থাকবে, নেগেটিভ হলে এইটাতে চলে যাবে। তাহলে যেহেতু এটা নেগেটিভ, -√2 নেগেটিভ, তাহলে আমাদের 4 তে নিয়ে যেতে হবে। আর 4 তে কিন্তু এই দিক থেকে মানে নেগেটিভ দিক থেকেই 4 তে আসবে, মানে মাইনাসটাই থাকবে। তাহলে এখানে cosec -π/4 এইভাবেই আমাদের লিখতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু হয়ে গেল -π/4। তার মানে এটাই মুখ্য মান। চতুর্থ পদে আরেকরকম ভাবে নিয়ে যাওয়া যায়, 360 মাইনাস করে, মানে 2π মাইনাস করি, 2π - π/4 করে নিয়ে যাওয়া যায়। কিন্তু যেহেতু সাইনের মুখ্য মান এই দিক থেকে মাপা হয় এবং সেটা নেগেটিভ হবে, সেই জন্য আমরা নেগেটিভ সংখ্যা দিই। সাইন, কোসেক আর ট্যান কে আমরা নেগেটিভ সংখ্যা দিয়ে প্রকাশ করব মুখ্য মান যদি ফোর্থ কোয়াড্রেন্টে নিতে হয়। আর এটা প্রথমেই বলেছি আমি, দেখে নেবে আরেকবার, তাহলে বুঝতে পারবে কোনটা কোথায় বার করতে হবে। যাই হোক, cot ইনভার্স 1/√3, তো এটা সমান যদি থিটা মনে করি এর মুখ্য মান, তাহলে আমরা পাচ্ছি cot থিটা সমান 1/√3। তো 1/√3 মানে আমরা জানি cot π/3। তো এটা পজিটিভ আছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই আসবে, তাহলে এটাই চলে আসছে। তাহলে থিটা হচ্ছে π/3, তাহলে এখানে π/3টাই হচ্ছে মুখ্য মান। পজিটিভ থাকলে সবসময় ফার্স্টটি সাধারণত ফার্স্ট কোয়াড্রেন্টেই হবে। পজিটিভ ভ্যালুগুলো সবারই, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, যে কোনো ইনভার্সে পজিটিভ হলে ফার্স্ট কোয়াড্রেন্টেই তার মুখ্য মান পাওয়া যাবে। তারপরটা রয়েছে tan ইনভার্স √3। তাহলে tan ইনভার্স -√3, মাইনাস আছে, এটা সমান যদি থিটা হয়, তাহলে tan থিটা সমান হবে কি হবে? -√3। তার মানে হচ্ছে -√3 মানে tan 60 π/3। তো tan এর নেগেটিভ আছে, tan এর নেগেটিভ মানে 4 তে নিয়ে যেতে হবে, এবং সেইভাবেই এইটা 4 তে নিয়ে গেলে শুধু মাইনাসটা দিকে নিয়ে গেলেই হয়, কারণ tan এর মান -90 থেকে 90 এর মধ্যে, তাহলে -π/3। তাহলে মুখ্য মানটা হচ্ছে
মাইনাস পাই/3 হবে মুখ্য মান। ঠিক আছে, এইভাবে cot মাইনাস √3 এটা সমান যদি থিটা হয় তাহলে cot থিটা সমান হবে মাইনাস √3। ঠিক আছে, নেগেটিভ, তো নেগেটিভ হলে পরে cot মুখ্য অবস্থানটা কোথায় জানতে হবে, cot এর হয় ফার্স্টে আর সেকেন্ডে, এই দিক থেকে, তার মানে 90 থেকে 180 এর মধ্যে, তার মানে এখানে 90 থেকে 180 তে নিয়ে যেতে হবে। তাহলে এটা মাইনাস, প্রথমে আমরা মাইনাস cos √3 মানে হচ্ছে 30 π/6, তাহলে হচ্ছে মাইনাস টার জন্য আমরা নিয়ে যাব সেকেন্ডে, তাহলে এটা cot পাই মাইনাস π/6, তার মানে cot 5 π/6, তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে 5 π/6, তাহলে এটাই হবে মুখ্য মান। ঠিক আছে, তারপরে দেখো সাধারণ মান কি করে বের করব। যদিও সাধারণ মান আমাদের খুব একটা দরকার পড়ে না, খুব অল্প দরকার পড়ে, সেটা তবু একটু জেনে রাখবো শুধু সাধারণ মানটা কিভাবে বের করব। তো যদি মনে করি sin ইনভার্স x √3/2 = থিটা, তাহলে আমরা sin থিটা সমান পাবো √3/2, আর √3/2 মানে আমরা জানি sin 60 মানে π/3। এখন এখান থেকে আমরা সাধারণ সমাধানের সূত্রটা শিখেছিলাম, মনে পড়ছে? এটাও 11 এ ছিল, থিটা n পাই প্লাস -1/n π/3, এটাই হচ্ছে সাধারণ মান। তাহলে এইভাবে আমরা সাধারণ মানগুলো বের করতে পারবো। তারপরে আমরা এমসিকিউ 13 তে চলে এলাম। এখানে একটা অঙ্ক দিয়েছি, cot of cosec inverse 2 plus cos inverse half এর মান কত। এখন এইটাকে আমরা বলছি এটা cosec inverse cos inverse, তো এটা ফর্মুলা দিয়ে আমরা যোগ করতে পারি না। আমাদের ফর্মুলা একটা ছিল, সেটা হচ্ছে দুটোই যদি cosec inverse হয় তাহলে যোগ করতে পারবো, দুটোই যদি sin inverse হয় তাহলে যোগ করতে পারবো, দুটোই যদি tan inverse হয় তাও যোগ করতে পারবো। যাই হোক, তাহলে আমাদের কি শিখতে হবে, যে একটা ইনভার্সকে কিভাবে অন্য একটা ইনভার্সে পরিবর্তন করা যায়। তো আমরা যদি এখানে cosec inverse 2 আছে, তো আমরা এটা জানি যে যে কোনো ইনভার্সকে অন্য যে কোনো ইনভার্সে পরিবর্তন করা যায়। যেমন এখানে আছে আমরা cosec inverse 2 আছে, এইটাকে আমরা অন্য ইনভার্সে নিয়ে যাব। তাহলে এটা কি করব, cosec মানে কোন বাহু দুটোর অনুপাত হয় cosec, cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে এই অতিভুজে আমরা 2 দেব, লম্বতে 1 দেব, ভূমিটা বের করে নেব। ভূমিটা হবে 2 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, তার মানে হচ্ছে √3। তাহলে ভূমিটা বেরিয়ে গেল। এখন এই ত্রিভুজের তিনটে বাহু থেকে আমরা এটাতে যে কোনো ইনভার্স লিখতে পারি। যেমন এখানে যদি আমরা sin ইনভার্স লিখতে চাই, তাহলে sin ইনভার্স লিখলে কি হবে, এটা sin ইনভার্স লিখলে হবে লম্ব বাই অতিভুজ। cos ইনভার্স লিখলে কি হবে, cos ইনভার্স লিখলে হবে ভূমি বাই অতিভুজ √3/2। এইভাবে আমরা যে কোনো tan ইনভার্স যদি লিখতে চাই, তাহলে এই cosec ইনভার্স 2 মানে tan ইনভার্স কি হবে, লম্ব বাই ভূমি মানে 1/√3। এইভাবে আমরা যে কোনো ইনভার্সে পরিবর্তন করতে পারি। তাহলে এইখানে আমরা কি করব, cot cosecটাকে আমরা sin এ নিয়ে চলে যাচ্ছি। তাহলে sin ইনভার্স হাফ প্লাস cos ইনভার্স হাফ, আমি এটাকে sin এ নিয়ে গেলাম। আর তোমরা cos ইনভার্সেও নিয়ে যেতে পারো, কি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র বসিয়ে হবে। তো কিন্তু sin এ নিয়ে গেলে সুবিধা কি, এটা একটা ফর্মুলা ছিল, মনে পড়ছে, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2। তাহলে এখানে আমরা সহজেই লিখে দিতে পারবো cot π/2, কারণ এগুলো সমান আছে। তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, তাহলে cot π/2 এর মান হচ্ছে 0। তাহলে এটা 0 হলো। আমি এই অঙ্কটা যেহেতু আদর্শ মান ছিল, এগুলো আদর্শ কোণের মান ছিল, তো এইটাকে আমি এইভাবেও করতে পারতাম, কোনো ফর্মুলার সাহায্য না নিয়ে আমরা সরাসরি এইটাকে আমরা এইভাবেও করতে পারতাম। cot ইনভার্স 2 আছে, তো আমরা এইভাবেও লিখতে পারি, এটা cosec ইনভার্স 2 মানে আমরা লিখতে পারি cosec π/6, আর cos ইনভার্স 2 মানে হচ্ছে cos
2 মানে হচ্ছে 2 বলছি হাফ, হাফ cos কত ডিগ্রি মান, cos পাই বাই 63, ঠিক আছে। তাহলে কি পেলাম আমরা, তাহলে কি হবে এটা cot পাই বাই 6 প্লাস পাই বাই 3, তার মানে হচ্ছে cot পাই বাই 2 মানে 0। এটাকে আমরা এইভাবে করতে পারি। যদি এখানে দেখা যায় যে এই মানগুলোতে cos-এর কোনো মান পাওয়া যায় বা এই সংখ্যাটাতে মানে x এর জায়গাটাতে cos-এর কোনো মান পাওয়া যায়, তো আমরা সেইভাবে করতে পারি। যেমন তারপরেরটাই 14টাতেও রয়েছে cos ইনভার্স হাফ, তো হাফের জায়গায় আমরা এইভাবে বসিয়ে দিতে পারি cos পাই বাই 3, বা sin ইনভার্স হাফ, sin ইনভার্স হাফ হাফের জায়গায় আমরা বসাতে পারি sin ইনভার্স sin পাই বাই 6। তো এইভাবে আমরা এগুলো করতে পারবো যদি আদর্শ মান থাকে, আর না থাকলে যেভাবে বললাম এইভাবে পরিবর্তন করে করতে হবে। আমরা এমসিকিউ এর শেষ অঙ্কটা আরেকবার দেখে নেব। tan 1/3 tan ইনভার্স x tan ইনভার্স 1/x। তো এটা কি করব, একটু লক্ষ্য রাখতে হবে আর তোমার চিন্তার শক্তিকে কাজে লাগাতে হবে, তাহলেই তোমার সব অঙ্কগুলো সমাধান করতে পারবে। দেখো এখানে এইটা কি দিয়েছে tan ইনভার্স 1/x, tan ইনভার্স 1/x এটা একটা ফর্মুলার মধ্যে পড়ে। tan ইনভার্স আমরা ইনভার্স চ্যাপ্টারে শিখলাম tan ইনভার্স 1/x মানে cot ইনভার্স x। এরকম যে কোনো ইনভার্সকে, যেমন sin ইনভার্স 1/x মানে cosec ইনভার্স x হয়, তারপরে tan ইনভার্স 1/x মানে cot ইনভার্স x হয়, বা sec ইনভার্স 1/x মানে cos ইনভার্স x হয়। এর উল্টোগুলো হয়, মানে cosec ইনভার্স 1/x মানে sin ইনভার্স x। যে কোনো ইনভার্স এইভাবে 1 করে দিয়ে, হ্যাঁ একটা ভুলে যাবেন কিন্তু আমরা এটা আনলাম sin থিটা সমান 1/cosec থিটা, এই বিপরীত মানে অনন্য ফর্মুলাগুলো থেকে এটাকে নিয়ে এলাম এইগুলো সবকটাই। তার মানে সবকটাই আমাদের ত্রিকোণমিতি 11 এর চ্যাপ্টার থেকে আসছে। কিন্তু যাই হোক, এটা একটা ফর্মুলা আমরা ইনভার্স চ্যাপ্টারে শিখেছিলাম, সেটা কি এটা tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x মানে পাই বাই 2, তাহলে 1/3 ইনটু পাই বাই 2 এটা ফর্মুলা। তাহলে হচ্ছে tan পাই বাই 6, tan পাই বাই 6 এর মান হচ্ছে 1/√3। দেখো আমরা এবার অতি সংক্ষিপ্ত অঙ্কতে কিভাবে যে ফর্মুলাগুলো দেখলাম সেটাকে কিভাবে ব্যবহার করছি, এটাই কিন্তু শিখতে হবে, কারণ এগুলো প্রচুর অঙ্ক আছে। অঙ্ক কিন্তু সব তোমাকে নিজেকেই করতে হবে, শুধু কিভাবে ব্যবহার করা হচ্ছে ফর্মুলাগুলোকে সেইটা ভালো করে শিখে নাও। দেখো ফার্স্ট এটা তো যা আছে তাই থাকবে। দুইটা কোসেক সেক ইনভার্স 5/4, তো কোসেকের পর সেক ইনভার্স দিয়েছি, তো কোসেকের পর যদি সেক ইনভার্স থাকে, আমরা যদি ইনভার্সটা শিখলাম যে একটা ইনভার্সকে যে কোনো ইনভার্সে পরিবর্তন করতে পারি, তাহলে এখানে সেক ইনভার্স কোসেক তারপরে সেক ইনভার্স দিয়েছি, তাহলে সেক ইনভার্সটাকে যদি আমরা সেক ইনভার্সটাকে কোসেক ইনভার্সে নিয়ে যাই তাহলে এই পার্টটা চলে যাবে। তাহলে এটাকে আমরা কোসেক ইনভার্স কি করে করতে পারবো বললাম, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি। তাহলে লম্বটা বের করে নেবে, তাহলে লম্বটা আমরা যদি বের করে নিই তাহলে লম্বটা হবে 25 - 16, তার মানে হচ্ছে 3। তাহলে আমরা 3টে বাহু পেয়ে গেলাম। এখন এটাকে আমরা যে কোনো ইনভার্সে নিতে পারি, কিন্তু আমাদের প্রয়োজন কোথায় সেটা দেখতে হবে, মানে কোসেকের পর কোসেক নিতে হবে। তাহলে এটা কোসেক আর এটা কি করব, কোসেক ইনভার্স কি লিখব, এরপর কোসেকে যখনই চলে গেলাম, কোসেক মানে কোন বাহু দুটো সেই বাহু দুটো নেব আমরা, অতিভুজ বাই লম্ব, তার মানে 5/3। তাহলে কোসেক ইনভার্স চলে গেলে এটা কি হলো 5/3। ক্লিয়ার, কোসেক ইনভার্স দিয়ে তাহলে 5/3টা পাওয়া গেল। পরের অঙ্কটাকে যদি আমরা দেখি, তাহলে পরের অঙ্কটাতে আমরা কি করব, দেখো পরের অঙ্কটাতে আমাদের আছে cos ইনভার্স tan আছে, তার মানে এটা প্রথমটা ইনভার্স আছে মানে এটা একটা গোটাটা মিলে একটা কোণকে প্রকাশ করবে, আর প্রথমটা একটা ত্রিকোণমিতিক টার্ম আছে, তার মানে এটা গোটা মিলে একটা সংখ্যাকে প্রকাশ করবে। এটা মনে রাখবে, এর উত্তরটা সবসময় একটা সংখ্যাতে আসবে, আর প্রথমটাতে ইনভার্স দিয়ে শুরু হয়েছে তার মানে এটা একটা কোণ আসবে, তো সেই কোণটার মান বার করতে হবে।
tan মাইনাস 5 পাই বাই 4 আছে। তো এই 5 পাই বাই 4 মানে হচ্ছে 135 ডিগ্রি। তো tan মাইনাস 135 এর মানটা আমরা বার করে নেব। তাহলে এটা আমরা জানি tan মাইনাসটা বেরিয়ে এলো, এটা হচ্ছে 90 প্লাস 45, 11 এ শিখেছিলাম এটাও 1 * 90, তাহলে হচ্ছে মাইনাস 1 আছে, তাহলে এটা কট হয়ে যাবে, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে তাহলে আরেকটা মাইনাস আসছে, তাহলে এটা প্লাস, সেকেন্ড পড়ছে 90 প্লাস মানে সেকেন্ডে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এটা 190 আছে অযুগ্ম সংখ্যা, তাহলে এটা কট 45, তাহলে কত হলো 1। তাহলে এই জায়গাটার মান পেয়ে গেলাম আমরা 1। তাহলে কি পেলাম আমরা cos ইনভার্স 1। এখন 1, এই 1 এর জায়গায় তো আমরা 1 দিয়ে cos এর মান বসাতে পারি। 1 দিয়ে cos এর মান হচ্ছে cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান 1, তাহলে cos ইনভার্স cos উঠে গেলে এটা পাচ্ছি আমরা 0 ডিগ্রি। বললাম একটা কোণকে প্রকাশ করবে, তাহলে কোণটার মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা 4 নম্বরটাকে কি হবে? 4 নম্বরটা তাহলে প্রথমে sin আছে, তারপরে প্রথমটা sin আছে মানে একটা ত্রিকোণমিতিক টার্ম দিয়েছে sin, তাহলে এটা একটা সংখ্যাতে উত্তর হবে, এটা একটা শুদ্ধ সংখ্যায় উত্তর হবে। তো সেই উত্তরটা আমরা খুঁজে বের করব। sin cos ইনভার্স -√3/2, এটা দিয়ে এই যে মাইনাসটা বাদ দিলাম আমরা, তাহলে √3/2 কি cos এর কোনো ভ্যালু আছে? cos কত ডিগ্রির মান √3, এটা আমরা খুঁজবো যে cos কত ডিগ্রির মান √3/2। তো √3/2 আমরা জানি cos 30 মানে π/6 এর মান, তাই না? এই মাইনাসটাকে এখানে নিয়ে যাওয়া যায় না cos এর ক্ষেত্রে, মনে আছে তো? তাহলে এটাকে আমরা কি করব? cos ইনভার্স এই মাইনাসটাকে পাঠালে আমাদের এটা উঠে যাবে, তাহলে cos ইনভার্স কিভাবে পাঠাতে হয়? cos ইনভার্স cos এটা দ্বিতীয় সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যেতে হয় π/6, π - π/6, কারণ cos নেগেটিভ হয় দ্বিতীয়তে। তাহলে এটা উঠে গেল, তাহলে আমরা কি পেলাম? sin 5 π/6। এখন 5 π/6 আমরা এইমাত্র বার করলাম, এটা 5 π/4 ছিল, তাহলে 5 π/6 মানে হচ্ছে 5 × 30, তার মানে 150 ডিগ্রি। তাহলে sin 150 এর মানটা আমরা বের করে নিতে পারবো। sin 150 মানে হচ্ছে 1 × 90 + 60, তার মানে হচ্ছে দ্বিতীয়তে পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ আর 1 আছে, তাহলে cos হচ্ছে cos 60, cos 60 এর মান হচ্ছে কত? √3 না, cos 60 এর মান হচ্ছে হাফ। ঠিক আছে, এইভাবে আমরা পরপর যে কোনো মান দেওয়া থাকুক না কেন আমরা সেগুলো নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরে গেছো। তারপরে দেখো 12টা, আমাদের আর কিছু নতুন কিছু নেই, সব সেই একই জিনিস, একটু আমরা যদি দেখে শুনে সূত্রগুলোকে প্রয়োগ করে নিতে পারি বা পদ্ধতি প্রসেসগুলোকে কাজে লাগাতে পারি তাহলেই হয়ে যাবে। বলেছিলাম ইনভার্সের পর যদি যে মানটা দেওয়া আছে সেটা যদি কোনো আদর্শ মানের, যেমন কটের আছে এখানে, তো কট কত ডিগ্রির মান 1/√3 হয়, এটা cot ইনভার্স আছে, তাহলে cot এখানে কিন্তু cot লিখতে হবে, কারণ cot ইনভার্সের পর cot লিখলে তবেই cot ইনভার্স cotটা উঠে যাবে। তাহলে এখানে আমরা বসাতে পারবো 1/√3 মানে হচ্ছে cot 60 মানে π/3, এটা বসিয়ে দিলাম। এখানেও একই ভাবে আর কিছু নতুন কিছু নেই, এটা কোসেক আছে, তাহলে কোসেক ইনভার্স থাকলে এখানে কোসেক দিয়ে মান বসাবো, √2 মানে হচ্ছে কোসেক π/4। ঠিক আছে, আমরা ডিগ্রিতেও বসাতে পারি, কোনো অসুবিধা নেই এগুলোতে। তাহলে sec স্কয়ার cot উঠে গেল, তাহলে π/3 + tan স্কয়ার π/4। এবার sec π/3 মান আর tan π/4 এর মানটা বসিয়ে নিতে হবে। তাহলে sec 60 এর মান হচ্ছে cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে sec 60 এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার আর এটা হচ্ছে 1 স্কয়ার, তার মানে হচ্ছে 5। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারবো। যেমন তারপরেরটা রয়েছে 13টা, sin ইনভার্স হাফ আছে, আবার cos ইনভার্স হাফ আছে, তাহলে কিছু না করেই আমরা বলে দিতে পারি sin ইনভার্স হাফ + cos ইনভার্স হাফ মানে এখানে π/2 বসালেই হয়ে যাবে। 14টাতে কি আছে? sin ইনভার্স হাফ + sec ইনভার্স 2 আছে, তো sec ইনভার্স 2 আমরা একটু আগে দেখলাম sec ইনভার্স 2 মানে হচ্ছে cos ইনভার্স হাফ, তাহলে কি হয়ে গেল? sin ইনভার্স হাফ + cos ইনভার্স হাফ, তাহলে ওটাতেও π/2 বসে গেল। 15টাতে sin ইনভার্স 3/5 আছে আর cosec ইনভার্স
15টা একটু দেখে নিই। sin ইনভার্স 3/5 আছে 15টা, sin ইনভার্স 3/5 আছে প্লাস cosec ইনভার্স 5/4 আছে। কি করব, একটা sin একটা cosec, তবে দুটোকেই আমাদের সাইন করতে হবে। এটা কোসেককে আমরা খুব সহজেই সাইন করতে পারি, কারণ কোসেক হচ্ছে সাইনের অপোজিট অনন্য, তাই না? তাহলে কোসেক ইনভার্স মানে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স কি হবে, এটা অনন্য হয়ে যাবে 4/5। তাহলে সাইন ইনভার্স 3/5 আর সাইন ইনভার্স 4/5 এই দুটোকে আমরা সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y সূত্র দিয়ে যোগ করে করতে পারি। কিন্তু আমরা যদি আর একটু যখন জেনে যাব তখন এটা বুঝে যাব যে এটা সাইন ইনভার্স আছে, এটাকে যদি সাইন ইনভার্সটাকে যদি আবার cos ইনভার্সে নিয়ে যায় তাহলে আরো সহজে আমরা এটাকে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সূত্র দিয়ে এটাকে যোগ করে করতেই পারি, যা आंसर পাবো। আরো সহজে কি পাবো, এইটাকে যদি আমরা cos ইনভার্সে প্রকাশ করি, cos ইনভার্সে প্রকাশ করে যদি 3/5 আসবে এটা যদি বুঝে যাবে যে এখানেও 3/5 পেয়ে যাব, তাহলে π/2 হয়ে যাবে। তাহলে আমি এটা বুঝে গেলাম বলে বলছি যে sin ইনভার্স 4/5 আছে, তাহলে এটা 4 এটা 5, অবশ্যই এটা 3 হবে। তাহলে এখানটা যদি আমরা cos ইনভার্স নিয়ে আসি তাহলে কি পাবো, আমরা 3/5 পাবো। তাহলে আমরা আরো সহজে করে ফেলতে পারবো, এটা 3/5 আছে, এটাকে cos ইনভার্স করে দিলে এটাও 3/5। তাহলে যেহেতু দুটো থিটা অংশ একই হয়ে গেল, তাহলে আমরা এটা π/2 পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে করতে পারছি, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তাহলে আজকে এই পর্যন্তই থাক, এই অঙ্কগুলো সব করো, তারপরে পরের দিন আমি পরের অংশটা মানে অতি সংক্ষিপ্ত পরবর্তী অংশটা পরের ভিডিওতে দিয়ে দেবো।